আজকে আমাদের হাতে যে জিনিসটা এসেছে সেটা পড়ার পর থেকে আমার নিজের ছায়াটার দিকে তাকাতেও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। এটা কোনো গবেষণা বা আর্টিকেল নয়, বরং একেবারে একটা ভয়ের গল্প। আর গল্পটা এমন এক জায়গাকে নিয়ে যার নাম শুনলেই কেমন শিরশির করে ওঠে, লাল মাটি কবরস্থান। নামটা বেশ প্রতীকী, তাই না? লাল মাটি। হ্যাঁ, কেমন যেন একটা অশুভ ইঙ্গিত আছে। আর এই গল্পের মূল আকর্ষণ কিন্তু শুধু ভয় দেখানো নয়, বরং ভয়টাকে যেভাবে ধীরে ধীরে তৈরি করা হয়েছে সেটা। বিবরণী অনুযায়ী এই কবরস্থানটা দিনের বেলায় একদম শান্ত, সাধারণ, কিন্তু আসল রহস্যটা শুরু হয় সূর্য ডোবার পর। আচ্ছা। বলা হয় রাত নামলে সেখানে এমন কিছু সত্তার আনাগোনা শুরু হয় যারা ঠিক জীবিতও নয়, আবার পুরোপুরি মৃতও নয়। জীবিত নয়, মৃতও নয়, এই ধারণাটাই তো সবচেয়ে ভয়ের, একটা মাঝামাঝি অবস্থা। চলুন তাহলে এই অস্বস্তিকর আর রহস্যময় জগতের ভেতরে ঢোকা যাক। আমরা দেখব কিভাবে একটা সাধারণ রাত একটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে। গল্পের শুরুটা কিন্তু খুবই সাধারণ, একজন মানুষকে দিয়ে, গ্রামের একজন স্কুল শিক্ষক, যিনি নিজের অজান্তেই এই ভয়াল জগতের দরজাটা খুলে ফেলেছিলেন। গল্পের প্রথম প্রত্যক্ষদর্শী বা বলা ভালো প্রথম শিকার হলেন গ্রামের স্কুল শিক্ষক মহিবুর রহমান। ঘটনাটা খুব বেশি দিন আগের নয়, 2015 সালের এক বর্ষার রাত। ঝুম বৃষ্টি হচ্ছে আর তিনি বাড়ি ফেরার জন্য একটু তাড়া থাকায় কবরস্থানের ভেতর দিয়ে শর্টকাট রাস্তাটা ধরেছিলেন। আর সেখানেই হ্যাঁ, আর সেখানেই ঘটে সেই ঘটনা যা তার জীবনটাকেই একেবারে বদলে দেয়। এখানে পরিবেশের বর্ণনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন একবার, ঘুটঘুটে অন্ধকার, ঝিরঝির বৃষ্টির একটানা শব্দ, আর পায়ের নিচে কর্দমাক্ত মাটি। একদম। এই পরিবেশে মানুষের মনে এমনিতেই একটা অজানা আতঙ্ক কাজ করে। গল্পকার কিন্তু ইচ্ছে করেই আমাদের এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছেন। আর ঠিক এই পরিবেশেই মহিবুর রহমান দেখলেন একটা সদ্য দেয়া কবরের মাটি নিজে থেকেই একটু একটু করে সরে যাচ্ছে। ভাবা যায়, একটা কবরের মাটি নিজে থেকে সরে যাচ্ছে? আমার তো শুনতেই গা ছমছম করছে। কিন্তু আসল ভয়টা তো এরপর শুরু হয়। বিবরণীতে লেখা আছে, সেই আলগা মাটির ভেতর থেকে একটা কালো হাত বেরিয়ে আসে। হাতটার বর্ণনাও বেশ অদ্ভুত, অস্বাভাবিক। লম্বা আর কালো, আঙুলগুলো মানুষের মতো নয়। আরও সরু আর লম্বা, তাই না? হ্যাঁ, আরও সরু, লম্বা আর কেমন যেন বাঁকানো। ঠিক এখানেই গল্পটা সাধারণ ভূতের গল্প থেকে আলাদা হয়ে যায়। এটা কোনো অশরীরী আত্মা নয়, বরং মাটি ফুঁড়ে উঠে আসা একটা শারীরিক সত্তা। এরপর তো পুরো একটা অবয়বই সে কবর থেকে উঠে আসে, একটা ছায়া মানব, যার কোনো চোখ, নাক বা মুখ কিচ্ছু নেই, কেবল একটা শূন্য আকৃতি। একদম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? মহিবুরের মনে হচ্ছিল সেই চোখ মুখহীন সত্তাটা স্থিরভাবে তারই দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু কিভাবে? চোখই তো নেই। এই অনুভূতিটা, অর্থাৎ কেউ আপনাকে দেখছে কিন্তু তার দেখার কোনো অঙ্গ নেই, এটা মনস্তাত্ত্বিকভাবে খুব ভয়ঙ্কর। ঠিক। আর সেই ছায়া মানব যখন তার দিকে এগিয়ে আসতে থাকে, তখন কোনো পায়ের শব্দ নেই, শুধু ভেজা মাটিতে একটা চপ চপ আওয়াজ হচ্ছে। এই শব্দটা, হ্যাঁ, এই শব্দটা খুবই অস্বস্তিকর। আতঙ্কে মহিবুর যখন পেছনে সরতে গিয়ে মাটিতে পড়ে যান, তখন তার কানের কাছে কেউ ফিসফিস করে কিছু একটা বলে। কথাটা কি ছিল? কথাটা ছিল, তুই দেখেছিস আমাকে, এখন তুইও আমার আলো নেবি। আলো নেওয়া, এই কথাটা গল্পের কেন্দ্রবিন্দু। এটা খুব প্রতীকী এক ধারণা। এর মানে কি হতে পারে? জীবন কেড়ে নেওয়া? আমার তা মনে হয় না। শুধু জীবন কেড়ে নেওয়ার চেয়েও বেশি কিছু। আলো হতে পারে মানুষের চেতনা, তার জীবনী শক্তি, তার আত্মা। আচ্ছা। ভেবে দেখুন, ছায়া তো আলোরই অনুপস্থিতি। তাহলে একটা ছায়া যখন আলো কেড়ে নিতে চায়, সে আসলে আপনার অস্তিত্বকেই শূন্য করে দিতে চাইছে। আপনাকেও তার মতো একটা আলোহীন সত্তায় পরিণত করতে চাইছে।
তার মানে এটা শুধু মৃত্যু নয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কিছু। আর এর প্রভাব তো মহিবরের উপর সাথে সাথেই পড়েছিল। তিনি কোনো মতে বাড়ি পৌঁছালেও তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর চোখের দৃষ্টি হয়ে যায় একেবারে শূন্য। পরদিন সকালে যখন তাকে পাওয়া গেল তখন তিনি অচেতন আর গায়ে 106 ডিগ্রি জ্বর। ঘোরের মধ্যে শুধু একটাই কথা বিড়বিড় করছিলেন, ছায়া আমাকে ছাড়বে না। হাসপাতালে নেওয়ার 3 দিন পর তিনি মারা যান। কিন্তু গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। এখানেই তো একটা নতুন মোড় আসে, তাই না? একদম। মৃত্যুর ঠিক আগে মহিবুর শেষ যে কথাটা বলেন সেটা পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেছিলেন, ওরা 3 জন আমার পেছনে কবর থেকে বেরোচ্ছে। ওরা 3 জন। হ্যাঁ, এই কথাটা পরিষ্কার করে দেয় যে মহিবুর যা দেখেছেন তা কোনো জ্বর বা মানসিক ভ্রম ছিল না। আর ওই কবরস্থানে সেই ছায়ামানব একা নয়, আরও আছে। তার মানে একটা নয়, 3-3টে। এই ব্যাপারটা জানার পর তো পুরো গ্রামের মানুষের ভয় পাওয়ারই কথা। এরপর নিশ্চয়ই কবরস্থানের আশেপাশেও কেউ ঘেঁষেনি। একদমই তাই। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু আমরা তো জানি সব রহস্যেরই একজন ভেদকারী থাকতে চায়, তাই না? এমন একজন যে যুক্তি দিয়ে সবকিছু বিচার করতে ভালোবাসে। হ্যাঁ, ঠিক। মহিবুরের এই রহস্যময় মৃত্যুর পর যখন গ্রামের সবাই ভয়ে কাঁটা, তখন শহর থেকে রায়হান নামের একজন সাংবাদিক আসেন। তার উদ্দেশ্য ছিল এই কুসংস্কারের পেছনে সত্যিটা খুঁজে বের করা। সে এসব ভূত প্রেত বা ছায়ামানবের গল্প বিশ্বাস করার পাত্র ছিল না। রায়হানের চরিত্রটা এখানে খুব গুরুত্বপূর্ণ। সে হলো আমাদের মতো যুক্তিবাদী দর্শকের প্রতিনিধি। তার হাতে ক্যামেরা, ট্রাইপড, সবই আধুনিক প্রযুক্তি। সে বিশ্বাস করে যা কিছু ঘটছে তার একটা যৌক্তিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে। হ্যাঁ, মহিবুরের ঘটনাকে সে হয়তো কোনো অসুস্থতা বা হ্যালুসিনেশন হিসেবেই দেখছিল, তাই সে নিজেই রাতের বেলা সেই কবরস্থানে যায় প্রমাণ সংগ্রহ করার জন্য। এখানে গল্পটার নিছক ভৌতিক আখ্যান থেকে একটা কি বলে মনস্তাত্ত্বিক লড়াইয়ের দিকে মোড় নেয়। যুক্তির সাথে অজানার লড়াই। আর সেই লড়াইয়ে রায়হান কি জিততে পারে? সে যখন ক্যামেরা সেট করে অপেক্ষা করছিল তখন পরিবেশটা আবারও বদলে যেতে শুরু করে। বিবরণী বলছে, বাতাস হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, চারিদিকে কুয়াশা জমতে শুরু করে, আর ঠিক তখনই সে তার ক্যামেরার স্ক্রিনে কিছু একটা নড়তে দেখে। একটা ছায়া, একটা গভীর কালো ছায়া, যা স্থির নয় বরং ধীরে ধীরে লম্বা হচ্ছে। আর ঠিক মহিবুরের শেষ কথাগুলোর সত্যতা প্রমাণ করার মতোই সেখানে একটি নয় বরং পরপর 3টি ছায়া মানুষ আবির্ভূত হয়। এটা তো গল্পের জন্য একটা টার্নিং পয়েন্ট। নেন, অবশ্যই। কারণ রায়হানের যুক্তির দেয়ালটা ঠিক এই মুহূর্তে ভেঙে পড়ে। তার ক্যামেরায় যা ধরা পড়ছে তা কোনো মনের ভুল নয়, বাস্তব। মহিবুর সত্যি কথাই বলেছিলেন। 1 মিনিট, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য অংশটা তো এর পরেই আসে। রায়হান যখন আতঙ্কে ক্যামেরা ফেলে পেছনে সরে যাচ্ছিল, সে এমন এক দৃশ্য দেখতে পায় যা কল্পনা করাও কঠিন। কি দেখে সে? সে দেখে তার নিজের ছায়াটাই মাটি থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। তার শরীর থেকে যেন ওটা আলাদা হয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? এখানেই গল্পের মূল ভিত্তিটা উন্মোচিত হয়। এই সত্তাগুলো কেবল কবর থেকে উঠে আসা মৃত মানুষের ছায়া নয়, তারা জীবিত মানুষের ছায়াকেও আক্রমণ করতে পারে। হ্যাঁ, বা নিজের করে নিতে পারে। মানুষের সবচেয়ে কাছের, সবচেয়ে অবিচ্ছেদ্য সঙ্গী হলো তার নিজের ছায়া। সেই ছায়া যখন শরীর থেকে আলাদা হয়ে একটা স্বতন্ত্র সত্তা হিসেবে আপনার সামনে দাঁড়ায়, তখন সেই ভয়টা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা তো অস্তিত্বের সংকট। ঠিক। তার মানে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী আপনার শত্রু হয়ে দাঁড়াচ্ছে। এটা ভাবতেই তো আমার কেমন লাগছে। মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং এর একটা তত্ত্ব আছে যাকে বলে শ্যাডো সেলফ বা ছায়া সত্তা। আচ্ছা, এটা হলো আমাদের ব্যক্তিত্বের সেই অন্ধকার দিকটা যা আমরা সমাজের চোখে লুকিয়ে রাখি। আমাদের রাগ, হিংসা, ভয়, দুর্বলতা। ইয়ুং বলেছেন, আমরা যদি আমাদের এই ছায়া সত্তাকে স্বীকার না করি, তার মুখোমুখি না হই, তাহলে সেটা একসময় আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
তার মানে এই গল্পটা যেন সেই মনস্তাত্ত্বিক ভয়কে একটা শারীরিক রূপ দিয়েছে। আমার তো তাই মনে হয়। রায়হানের ছায়া হয়তো তারই ভেতরের দমন করে রাখা কোনো ভয়ের প্রতীকের রূপ, যা ওই অভিশপ্ত জায়গায় এসে জীবন্ত হয়ে উঠেছে। বাহ, তার মানে এটা শুধু একটা ভূতের গল্প নয়, এর একটা গভীর মনস্তাত্ত্বিক দিকও আছে। এরপর কি হলো রায়হানের? ছায়া মানুষদের একজন তো তার কাছে এসে সেই একই কথা ফিসফিস করে বলেছিল, এবার তোর পালা। তারপর? এরপরের ঘটনাটা আরও রহস্যময়। পরদিন সকালে কবরস্থানের পাশে রায়হানের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পাওয়া গেছে শুধু তার ক্যামেরা, একটা ভাঙা ট্রাইপড আর তার এক পাটি জুতো। তার মানে তার দেহের কোনো সন্ধানই মেলেনি। আজ পর্যন্ত মেলেনি। তাহলে কি তাকে মেরে ফেলা হয়েছে? গল্পের শেষে একটা ধারণা দেয়া হয়েছে যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। বলা হয়েছে রায়হানের ছায়াটিকেই নাকি প্রথমে খেয়ে ফেলা হয়েছিল। খেয়ে ফেলা মানে? আর ছায়া ছাড়াও মানুষ বেশিক্ষণ বাঁচতে পারে না। এই খেয়ে ফেলা শব্দটা আক্ষরিক অর্থে নাও হতে পারে, হতে পারে তার অস্তিত্বকেই মুছে ফেলা হয়েছে। কিভাবে? ছায়া হলো আলোর পথে আমাদের উপস্থিতির প্রমাণ। সেই প্রমাণটাই যদি মুছে যায়, তাহলে মানুষটা কি আর থাকে? সে তো তখন আলোর পথে একটা শূন্যস্থান মাত্র। তাহলে এই পুরো গল্প থেকে আমরা কি পেলাম? একটি অভিশপ্ত লালমাটি কবরস্থান, 3টি ছায়া মানব, আর এমন এক ভয়ঙ্কর শক্তি যা মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী, তার ছায়াকেই কেড়ে নেয়। গল্পটা কিন্তু এখানে শেষ হয় না, তাই না? বরং একটি অশুভ সতর্কবার্তা দিয়ে শেষ হয়। হ্যাঁ, গল্পের শেষে বলা হয়েছে যে আজও যদি কেউ রাতে ওই লাল মাটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে তার হঠাৎ মনে হতে পারে যে তার নিজের ছায়াটাই তার সাথে আর স্বাভাবিক আচরণ করছে না। মনে হতে পারে ছায়াটা ধীরে ধীরে আকার পরিবর্তন করছে। হ্যাঁ, লম্বা হচ্ছে, যেন মাটি থেকে উঠে আসতে চাইছে। এখানে জীবিতের ছায়া আর মৃতের ছায়ার এক হয়ে যাওয়ার একটা অশুভ ইঙ্গিত রয়েছে। গল্পটা এখানেই শেষ হয়েও আমাদের মনে একটা দীর্ঘস্থায়ী অস্বস্তি রেখে যায়। ঠিক, সবশেষে গল্পে একটি লাইন বলা হয়েছে যা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই কবরস্থানে মৃত্যু নয়, বরং ছায়াই হলো সবচেয়ে বড় শত্রু। মানুষের সবচেয়ে কাছের যে সঙ্গী, তার নিজের ছায়া, সেটাই যখন শত্রু হয়ে ওঠে, তখন তার চেয়ে বড় অসহায়ত্ব আর কি হতে পারে? ঠিক, আর এটাই এই আলোচনার শেষে আমাদের জন্য একটি ভাবনার বিষয় রেখে যায়। এই গল্পটা শুধু ভূতের গল্প নয়, এটি আমাদের অস্তিত্বের একটি মৌলিক দিক নিয়ে প্রশ্ন তোলে। কী রকম? যদি কারো অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশই তার বিরুদ্ধে চলে যায়, তার শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে সেই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কি? এই যে নিজের অস্তিত্বের একটা অংশ শত্রু হয়ে যাওয়া, এটা তো শুধু ভয়ের গল্পেই সীমাবদ্ধ নাও থাকতে পারে, তাই না? একদম, এটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় বার্তা। আমরা আমাদের নিজেদের যে অংশগুলোকে অস্বীকার করি বা ভয় পাই, আমাদের রাগ, আমাদের দুর্বলতা, আমাদের গোপন ইচ্ছা, সেগুলোই কি আমাদের ভেতরের ছায়া নয়? আচ্ছা, যদি আমরা সচেতনভাবে সেগুলোর মুখোমুখি না হই, সেগুলোকে বোঝার চেষ্টা না করি, তাহলে সেগুলোই কি একদিন আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় না, আমাদের শত্রু হয়ে দাঁড়ায় না? তার মানে এই গল্পটা হয়তো সেই আয়নাটাই আমাদের সামনে ধরেছে। ভয়টা বাইরের কোনো সত্তার নয়, ভয়টা হয়তো আমাদের ভেতরেই লুকিয়ে আছে, আর সেই ছায়ার মুখোমুখি হওয়ার সাহসই হয়তো আসল মুক্তি।